আমি জানি না আমার এই ভিডিও আমার পুরনো ছাত্রছাত্রীর কাছে পৌঁছাবে কিনা। যদি পৌঁছায় তাহলে তারা যদি আমার সহযোগিতা এগিয়ে আসে তাহলে হয়তো আমার জীবনটা সুন্দর হতে পারে। কোনোদিনই কল্পনা করি না যে আমি হাত পেতে কিংবা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করব। অনেক মানুষই বলতো যে এই ছেলেকে পড়াশোনা করায় কি হবে, এ তো মানুষের কাছে হাত পাতলে অনেক টাকা পাবে। আমার মা বলতো যে আমার ছেলের দুটো পা চলে গেছে তাতে কি হয়েছে, আমার ছেলের তো আল্লাহ দুইটা হাত ভালো রাখছে। আমার মামা খালু প্রপার লবিং না থাকায়, টাকা পয়সা দিতে না পারায় চাকরিটা হলো না। সর্বমোট তার কাছে আমি প্রায় 22 লাখ টাকার মতো পাই। সে বলেছিল যে মোস্তফা ভাই, আমি বাঁচলে আপনিও বাঁচবেন, কিন্তু সে বেঁচে আছে ঠিকই, আমি আর বাঁচতে পারতেছি না। আমি মোস্তফা কামাল, বরিশাল জেলার মুলাদি থানার নাজিরপুর ইউনিয়নের বাণীমর্দন আমার গ্রাম। জন্মের 8 দিন পূর্বে আমার বাবা মারা যান। 3 বছর বয়সের সময় পোলিও আক্রান্ত হয়ে আমার পা দুটো অচল হয়ে যায়। 5 বছর বয়স থেকে 2.5 মাইল দূরে আমার মা কোলে করে আমাকে স্কুলে দিয়ে আসতো। সেভাবে ক্লাস 4 পর্যন্ত আমাকে নিয়মিত স্কুলে দিয়ে আসতো এবং নিয়ে আসতো। 5ম শ্রেণী থেকে আমার মা আর আমাকে পারতো না, তখন হামাগুড়ি দিয়ে আমি গ্রামের কর্দমাক্ত পথ পেরিয়ে ওই 2.5 মাইল দূরে নিয়মিত স্কুলে যেতাম। আমার মা যখন ছোটবেলা কোলে করে স্কুলে দিয়ে আসতো, তখন গ্রামের মানুষ অতটা শিক্ষিত ছিল না। গ্রামে তখন প্রতিবন্ধীদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিও সুন্দর ছিল না। অনেক মানুষই বলতো যে এই ছেলেকে পড়াশোনা করায় কি হবে, এ তো মানুষের কাছে হাত পাতলে অনেক টাকা পাবে। আমার মা বলতো যে আমার ছেলের দুটো পা চলে গেছে তাতে কি হয়েছে, আমার ছেলের তো আল্লাহ দুইটা হাত ভালো রাখছে। হাত তো আল্লাহ দিছে রোজগার করার জন্য, এটা তো কারো কাছে হাত পাতার জন্য দেয় না। সেই আমার মায়ের সেই উক্তি এখনো আমার মাথার ভিতরেই আছে। আমি এখনো এত কষ্ট করলেও কোনোদিনই কল্পনা করি না যে আমি হাত পেতে কিংবা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করব। এভাবে পড়াশোনা করতে 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 আমি 5ম এবং 8ম শ্রেণীতে বৃত্তি পাই। এসএসসি এবং এইচএসসিতে প্রথম বিভাগে বিজ্ঞান নিয়ে উত্তীর্ণ হই। এরপরে আমি খুলনা চলে যাই। খুলনা থেকে বোটানিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করি। জগন্নাথ ইউনিভার্সিটিতে মাস্টার্স করার সময় আমার ব্যাচে 42 জন ছাত্রছাত্রী ছিল, আমার ব্যাচমেট। তারা 2000 সাল থেকেই আমি অন্ধত্ব বরণ করার পর থেকেই তারা অনেকেই আমার পাশে ছিল এবং নিয়মিত খোঁজ খবর রাখত। কিন্তু অন্ধত্ব তো অনেক দিনের, তারাও এখন আর খোঁজ খবর অতটা নেয় না। তাদেরও তো নিজস্ব পরিবার পরিজন আছে। 2001 সালে আমি বিয়ে করি। আমি এখন 2 ছেলে এবং একটি মেয়ে সন্তানের জনক। আমার বাবা আগে চাকরি করতেন, কিন্তু 2021 সালে আমার বাবা ব্রেন স্ট্রোক করে চোখে দেখেন না। তারপর আমার বাবাকে বাংলাদেশের সব জায়গাতেই চিকিৎসা করানো হয়, কিন্তু সেখান থেকে কোনো কাজ হয় না, এত কারণে অন্ধ হয়ে যান। তারপরে ইন্ডিয়াতে নেওয়া হয়। ইন্ডিয়াতে 2বার নেওয়ার পরে আর নেওয়ার টাকা আমাদের কাছে থাকে না, সব টাকা শেষ হয়ে যায়। আমার বাবা চিকিৎসার অভাবে এখন পড়ে আছে। আমার ছেলে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে এখন ইংরেজি অনার্সে পড়ে। চৈত্রের শুক্ল সন্ধ্যায় দক্ষিণাদ্বারের শব্দ। শুক্র না, শব্দটা শুক্ল। শুক্ল। চৈত্রের শুক্ল সন্ধ্যায় দক্ষিণাদ্বারের শব্দ, সঙ্গীহীন সৈকতে বিরহী আছড়ে পড়ার শব্দ। আমার স্ত্রী বিভিন্নভাবে সংসার নির্বাহ করার জন্য চেষ্টা করে। সে তো কর্মজীবী না, কর্মজীবী না হওয়ার কারণে সে তো আর ইনকাম করতে পারে না, যার কারণে আমার নিজের ইনকাম দিয়ে এত বড় ব্যয়ভার বহন করা অনেকটাই কঠিন। আমি মোস্তফা কামালের সাথে সংসার করতেছি 23 বছর ধরে।
আমার হাজবেন্ড সে ভালো চাকরি করত, প্রাথমিক অবস্থা সে টিউশনি করত, সে অনেক ছাত্রছাত্রী পড়াইতো। আমার হাজবেন্ড অন্ধ হয়ে ঘরে আছে, আমার সংসার চলতে অনেক কষ্ট হয়, আমার ছেলে মেয়েদের পড়ালেখা করাইতেও কষ্ট হয়। আমি টুকটাক সেলাইয়ের কাজ করি, তো সেলাইয়ের কাজে আর কি বা ইনকাম হয়, সেগুলো দিয়ে তো আর ঢাকা শহরে চলা সম্ভব না। ডাক্তারের সাথে যোগাযোগ করছি, কথা হয়েছে, তারা বলছে যে 3টা থেরাপি দিলে সে ঠিক হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এক একটা থেরাপিতে তারা 9 লাখ করে চাইছে। এখন 3টা থেরাপিতে 27 লাখ টাকা তারা বলছে। এখন এত টাকা আমাদের তো আর মানে এই ব্যয়বহুল চিকিৎসা করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। জীবনের প্রতিটা ক্ষেত্রেই দুর্ভোগ আর কষ্ট নিয়ে বেড়ে উঠি। সরকারি চাকরির অনেক চেষ্টা করি, এমনকি 18 প্রতিষ্ঠানে ভাই যাই, কিন্তু প্রতিবন্ধী বলে আমার চাকরি হয় না। শুনেছি বাংলাদেশে প্রতিবন্ধী কোঠা আছে, কিন্তু কোঠার পূর্ণাঙ্গ বাস্তবায়ন আছে, এটা আমার জীবনে ঘটে না। সর্বশেষ ঢাকাও আসায় আমি ভাই টিকে যাই। আমার মামা খালু প্রপার লবিং না থাকায়, টাকা পয়সা দিতে না পারায় আমার চাকরিটা হলো না। আমি ঢাকা ওয়াসার এমডি তাকসিনে খানের সাথে সরাসরি দেখাও করি, তারপরেও আমার চাকরি হয়নি। সরকারি চাকরি না পেয়ে আমি নবপথিকার নামে একটা প্রকাশনা প্রতিষ্ঠানে গবেষণা উন্নয়ন বিভাগে চাকরি নেই। আমার প্রতিষ্ঠানের মালিকের নাম ছিল এম.এ. কাইয়ুম খান। 2015 সালে আমি ওই প্রকাশনের গবেষণা ও উন্নয়ন বিভাগের ম্যানেজার পদে পদোন্নতি পাই। নবপথিকারের মালিক 2017 সাল থেকেই আমার বেতন ঠিকমতো দিত না। এভাবে 2019 সাল পর্যন্ত তার কাছে আমি 5,23,000 টাকা পাওনা হই। 2019 সাল থেকে 2021 সাল পর্যন্ত প্রায় 28 মাসের বেতন বাবদ আরো 17 লক্ষ টাকার মতো তার কাছে পাওনা। সর্বমোট তার কাছে আমি প্রায় 22 লাখ টাকার মতো পাই। 2021 সালের শেষের দিক দিয়ে আমি তার নামে থানায় একটা ডায়েরি করি। এখন তার সন্ধান আর আমি পাচ্ছি না। সে ব্যবসা বন্ধ করে শুনেছি কানাডায় চলে গেছে। সে বলেছিল যে মোস্তফা ভাই, আমি বাঁচলে আপনিও বাঁচবেন, কিন্তু সে বেঁচে আছে ঠিকই, আমি আর বাঁচতে পারতেছি না। অভুক্ত, অনাহারে দিনাতিপাত করি, বাসা ভাড়া দিতে পারি না, যার কারণে বাড়িওয়ালার অনেক ভর্ৎসনা শুনতে হয়, অনেক খারাপ কথাবার্তা শুনতে হয়। ব্রেন স্ট্রোক করার পরে বাংলাদেশে অনেক চিকিৎসা হয়, সেখানে প্রায় 6-7 লাখ টাকা খরচ হয়, কোনো ফলাফল পাইনি। সর্বশেষ আমি চিকিৎসার জন্য ভারতে যাই। ভারতে 2 বার চিকিৎসা করাই। ভারতের ডাক্তাররা আমাকে বলেছিল আমি ভালো হয়ে যাব, কিন্তু গত 2 বছর ধরে তো আমার চিকিৎসাই বন্ধ, সব ধরনের চিকিৎসাই বন্ধ। আমি তো এখন আর চিকিৎসা করাইতে পারি না, আমার পরিবার চালাইতেই দায়। অবশ্যই আমার সংসার আগে, আমার চোখের চিকিৎসা প্রয়োজন নাই। আমি জানি আমার চিকিৎসা করলে হয়তো আমার চোখ ভালো হবে, কিন্তু চিকিৎসার চেয়ে বেশি প্রয়োজন আমার সংসার চালিয়ে নেওয়া। আমার চলার একমাত্র মাধ্যম হুইল চেয়ার, সেই হুইল চেয়ারটাও নষ্ট। আমার ভিতরে অনেক ইনোভেটিভ আইডিয়া আছে, যেগুলো ইমপ্লিমেন্ট করলে হয়তো আমি এখন একটা প্রকাশনী দিতে পারি, কিন্তু টাকার অভাবে আমার পক্ষে সেটাও সম্ভব হচ্ছে না। আমি এখনো কোনো কাজের জন্য কারো প্রতি নির্ভর করতেছি না, নিজেই চেষ্টা করে আমার কাজগুলো করতে পারি। ছেলে মেয়েদের পড়াই, এখন চোখে দেখি না, আমার ব্রেনের ভিতরে যেগুলো আছে সেগুলো দিয়েই আমি ওদেরকে পড়ানোর চেষ্টা করি, এবং সেগুলো তারা সুন্দরভাবেই গ্রহণ করে। জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকার স্বপ্ন দেখি। সারাক্ষণ আমার কেনা বইগুলো আমি নাড়াচাড়া করি, পড়তে পারি না। মনের ভিতরে না পড়তে পারার যে তীব্র হাহাকার, তা তো বোঝানোর মতো ক্ষমতা হয়তো আমার নাই। 2019 সালে আমার নিজের লেখা নৈশব্দ শব্দ মিছিল নামে একটা কবিতার বই বের হয়। এরপরে আমি আরো 4টা বইয়ের স্ক্রিপ্ট তৈরি করি। সেই স্ক্রিপ্টগুলো অযত্ন অবহেলায় এখন পড়ে আছে। আমার লেখা স্ক্রিপ্টগুলো যদি কোনো প্রকাশনী এগিয়ে এসে সেগুলো দিয়ে বই বের করে, আমি অনেক উপকৃত হতাম। 1991 সাল থেকে টিউশনি করাই, সেখানে অনেক ছাত্রছাত্রীরাই আমার আজকে প্রতিষ্ঠিত। তারা অনেকেই চাইলে আমাকে বাকি জীবন পার করে দেওয়ার মতো সক্ষমতা রাখে। তারা আমার জন্য যদি আগাই আসতো, তাহলে হয়তো আমার জীবনটা অন্যরকম হতে পারত। আমি জানি না আমার এই ভিডিও
আমার পুরনো ছাত্রছাত্রীর কাছে পৌঁছাবে কিনা। যদি পৌঁছায় তাহলে তারা যদি আমার সহযোগিতা এগিয়ে আসে তাহলে হয়তো আমার জীবনটা সুন্দর হতে পারে। বসে আছি ওহে দয়াময়, পারে লয়ে যাও আমায়। আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসিল পাটে। আমি তোমার বিনে ঘোর সংকটে, না দেখি উপায়, পারে লয়ে যাও